আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। 21শে জুলাই 2025 আমরা একটা অত্যন্ত চাঞ্চল্যকর খবর পেলাম, যে খবরটা সচরাচর সাধারণ মিডিয়া বা মেন স্ট্রিম মিডিয়া খুব একটা হাইলাইট করবে না। মুম্বাই বিস্ফোরণ মামলা, অর্থাৎ 2006 সালের মুম্বাইয়ে যে লোকাল ট্রেনের বিস্ফোরণ হয়েছিল এবং সেই বিস্ফোরণে 189 জনের মৃত্যু হয়েছিল এবং আহত হয়েছিল প্রায় 800 জনের কাছাকাছি। সেই বিস্ফোরণের মামলায় যাদেরকে দোষী সাব্যস্ত করার জন্য বা জিজ্ঞাসাবাদ করার জন্য অভিযুক্ত করা হয়েছিল, সেই অভিযুক্তের 12 জন আসামিকে 18 বছর পর বেকসুর খালাস করে দিল মুম্বাইয়ের হাইকোর্টের একটা ডিভিশন বেঞ্চ। সেই নামের তালিকায় কারা আছে, সেই নামের তালিকা যদি পড়ে শোনানো হয়, দেখা যাবে সেখানে সকলেই মুসলিম। তাদের মধ্যে এই মুহূর্তে একজন আর এই দুনিয়াতে নেই, তিনি তার আগেই গত হয়ে গেছেন কোভিড পিরিয়ডে। চলুন তাহলে আমরা জেনে নিই সেই সময় আসলে কি হয়েছিল। 2006 সাল মুম্বাইয়ের লোকাল ট্রেন, সেই সময়েতে সন্ধ্যায় 6:30 পর পর 7টা বিস্ফোরণ হয়েছিল এবং ফার্স্ট ক্লাস যে কম্পার্টমেন্ট, সেই কম্পার্টমেন্টে বিস্ফোরণ হয়েছিল এবং সেখানে 189 জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল এবং 800 জনের কাছাকাছি মানুষ তারা আহত হয়েছিলেন। আর এই 11 মিনিটের মধ্যে কিন্তু এই 7টি বিস্ফোরণ হয়েছিল। এই দুর্ঘটনার কেসটি মহারাষ্ট্রের স্পেশাল কোর্ট দায়িত্বভার নিয়েছিল বা তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল বিচার করার, এবং তারা প্রথমত বিচারের যে রায় দিয়েছিলেন 2015 সালে, সেই 15 সালেতে তারা 12 জনকেই কিন্তু সাজা দিয়েছিলেন। 5 জনকে দিয়েছিলেন মৃত্যুদণ্ড এবং 7 জনকে দিয়েছিলেন যাবজ্জীবন কারাদণ্ড। যে 5 জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন তারা হলেন ফৈজল শেখ, আসিফ খান, কামাল আনসারি, ইতসাম সিদ্দিকী, নাভেদ খান। এদের 5 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত 5 জনের মধ্যে কামাল আনসারি, তিনি কোভিড চলাকালীন মৃত্যুবরণ করেছিলেন কোভিডে আক্রান্ত হয়ে, এবং বাকি যে 7 জন ছিল তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। তাদের মধ্যে যেমন তানভীর আহমদ, মোহাম্মদ ইব্রাহিম আনসারি, মোহাম্মদ মাজিদ, মোহাম্মদ শাফি প্রমুখ। এদেরকে মৃত্যুদণ্ড না দিয়ে এদেরকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে তাদের পরিবার পরিজন মহারাষ্ট্রের যে হাইকোর্ট, সেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করেন এবং সেই ডিভিশন বেঞ্চে যাদের এজলাসে এই বিচারের দায়িত্ব পড়ে তারা হলেন বিচারপতি অনিল কিলোর এবং SG চন্দক। তাদের ডিভিশন বেঞ্চে এই মামলা ওঠে এবং এই মামলাতে 21/7/2025 তারিখে রায়দান করা হয় যে উপযুক্ত প্রমাণের অভাবে এই সমস্ত আসামিদেরকে বেকসুর খালাস করে দেওয়া হচ্ছে, অতএব এদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। এরপরে বিস্তারিতভাবে বিভিন্ন সংবাদপত্র খবর করেছে, বিস্তারিতভাবে রায় দেওয়া হয়েছে। এই রায়েতে অনেকেই হতাশ, অর্থাৎ যে সমস্ত পরিবারগুলো তাদের পরিবার পরিজনকে হারিয়েছিল, যারা আহত হয়েছিল, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছিল এই বিস্ফোরণে, তারাও হতাশ বা তাদের পরিবারেরাও হতাশ। কারণ তারা এই এতদিন পরে, অর্থাৎ 18 বছর পেরিয়ে যাওয়ার পরে যখন দেখা যাচ্ছে অভিযুক্ত বলে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তারা বেকসুর খালাস পেয়ে গেল, এই খালাস পেয়ে যাওয়াটা তাদেরকে হতাশ করেছে। তাহলে খালাস যদি এরা পেয়ে গেল, এরা যদি আসামি না হয়, তাহলে কাদের কারণে আমরা বিস্ফোরণের শিকার হয়েছিলাম বা আমাদের পরিবার পরিজন বিস্ফোরণের শিকার হয়েছিল, অর্থাৎ তদন্তে তাহলে আমরা কি পেলাম? আসল দোষীরা তাহলে আড়ালেই রয়ে গেল। যদি এরা নির্দোষ হয় তাহলে নিশ্চয়ই দোষীরা ছাড়া পেয়ে গেছে বা দোষীরা গা ঢাকা দিয়েছে। এক্ষেত্রে তাদের প্রশ্ন উঠছে, তাহলে বিচার ব্যবস্থা বা তদন্তকারী সংস্থা এরা আসলে করছেটা কি? আর দ্বিতীয় নম্বর, যারা মুক্তি পেল তাদের পরিবার পরিজন বা তাদের কাছে অত্যন্ত হতাশাজনক একটা অবস্থা যে আমরা বিনা বিচারে বা বিচারের নামে এই 18 বছর জীবনের মূল্যবান সময়কে হারিয়ে ফেললাম। এই 18 বছর সময়টা কে ফিরিয়ে দেবে? এই 18 বছর জীবনের মূল্যবান সময়ে আমরা যা যা হারিয়েছি সেগুলোকে কে ফেরাবে? তাদের মান সম্মান নষ্ট হয়েছে, তাদের জীবিকার সংস্থান সেগুলো নষ্ট হয়েছে এবং পরিবারগুলো সামাজিকভাবে নানান ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়েছে। তো এই ধরনের ঘটনা আজকে নতুন নয়। ভারতবর্ষে আমরা বহু যুগ থেকে দেখে আসছি যে বিনা বিচারে দীর্ঘদিন জেল খাটার পরে বিচার ব্যবস্থার ডিলেমির কারণে কোনো আসামি হয়তো সন্দেহের বশবর্তী হয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং দীর্ঘদিন বিচার চলার পরে এক সময় সে নির্দোষ বলে প্রমাণিত হয়েছে। তাহলে যাদের গাফিলতিতে এরা নির্দোষ মানুষগুলো দীর্ঘদিন জেল খাটছে, দীর্ঘদিন নির্যাতনের শিকার হচ্ছে, তাদেরকে চিহ্নিত করার সময় এসেছে।
কোনো না কোনো অফিসার, কোনো না কোনো পুলিশ বা কোনো না কোনো দপ্তরের গাফিলতির কারণে এই কাণ্ডগুলো ঘটছে। তাহলে সেই যে দপ্তর বা সেই যে অফিসার, তারা যে গাফিলতি করেও পরিত্রাণ পাচ্ছে, এর বিচার করবে কে? যদি এই ধরনের ব্যবস্থাগুলো এরকম চলতেই থাকে, তাহলে কিন্তু সাধারণ মানুষ এই ধরনের বিড়ম্বনায় পড়বেন বা তাদের জীবনের বহু মূল্যবান সময় হারিয়ে যাবে, বা বিভিন্ন ধরনের যে দুর্ঘটনা বা সন্ত্রাসী আক্রমণ, সেই আক্রমণের মূল দোষীরা ছাড়া পেয়ে যাবে, যারা ভুক্তভোগী তারাই আসলে ভুগবেন। এই বিষয়টাই সাধারণ মানুষকে ভাবাচ্ছে। যারা সন্ত্রাসের শিকার হচ্ছে তারাও উপযুক্ত বিচার পাচ্ছে না, যথাযথ বিচার পাচ্ছে না, দোষীদেরকে শনাক্ত করা যাচ্ছে না, এটা একটা খারাপ দিক। আর নির্দোষ মানুষ যারা বিনা বিচারে বিনা অপরাধে সাজা পেয়ে যাচ্ছে, দীর্ঘদিন ধরে তাদের জীবনের মূল্যবান সময়গুলোকে নষ্ট করে ফেলা হচ্ছে, তো এরা আর একটা দিক। উভয় ক্ষেত্রেই কিন্তু সাধারণ মানুষ ভুক্তভোগী। যারা বিনা বিচারে জেল খাটছে তারাও সাধারণ মানুষ, আর যারা ওই ধরনের সন্ত্রাসী আক্রমণে প্রাণ হারাচ্ছে বা অঙ্গ প্রত্যঙ্গ হারাচ্ছে তারাও সাধারণ মানুষ। অর্থাৎ উভয় দিকেই কিন্তু সাধারণ মানুষকে নিয়ে খেলা হচ্ছে। এর বিরুদ্ধে হয়তো কোনো রকম কোনো ষড়যন্ত্র আছে কিনা এটাও কিন্তু ভাবতে আমরা বাধ্য হচ্ছি, যে যদি এরকমই চলতে থাকে তাহলে ভবিষ্যতে হয়তো সাধারণ মানুষ আরো কঠিন অবস্থার দিকে চলে যাবে। তাই এই ব্যবস্থার নিরসন প্রয়োজন। প্রকৃত দোষীদেরকে শনাক্তকরণের ব্যাপারে যে সমস্ত দপ্তরকে দায়িত্ব দেওয়া আছে তাদেরকে আরো কঠোর হতে হবে, নিরপেক্ষ হতে হবে এবং আরো কার্যকরী পদক্ষেপ নিতে হবে, যাতে করে প্রকৃত অপরাধীরা ধরা পড়ে বা সাজা পায়, আবার নিরপরাধ মানুষ যেন কেউ জেলে না ঢোকে বা তাদের জীবনের মূল্যবান সময় নষ্ট না হয়। এটা সরকারের কাছে আমাদের বিনম্র অনুরোধ বা নিবেদন, যে সাধারণ মানুষের এই অসুবিধার কথাগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, এবং জনপ্রতিনিধি বলুন বা রাজনৈতিক দল বলুন, তাদেরকেও এ ব্যাপারে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি একজন সাধারণ মানুষ হিসাবে। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্ষেত্রে আমরা এই ধরনের এপিসোড নিয়ে আবার হাজির হব। আসসালামু আলাইকুম।